তো যেটা বলছিলাম, তো আজকে আমাদের ক্লাস স্টার্ট করছে আমরা এখান থেকে। তো প্রথমে আমরা আজকে যেগুলো ডিসকাশন করবো সেগুলোতে তো আমি আসবো। আজকে আমাদের জেনারেলি যেই আমরা কালকে যে স্ট্র্যাটেজি বা সেট আপ স্ট্র্যাটেজি বলাটা ভুল হবে, সেট আপ যেগুলো আমরা ইউজ করছিলাম কালকে, অনেকগুলো আমাদের রুল অ্যাডিশন হয়েছে। সেগুলো কেউ যদি রেকর্ডিং দেখে থাকে বা কোনো কোয়েরি থাকে সেটার ব্যাপারে আলোচনা করব। তার আগে আমি মোটামুটি এই 10-15 মিনিট মতন একটুখানি টাইম নেবো। কেননা অনেকেই মানে আমাকে, যেমন আমি যখন কিছু নতুন ব্যাচ স্টার্ট করি বা কিছু, অনেক সময় একটা কোয়েরি আসে লোকের যে এটা কী নিয়ে। তো আমি এটাকে অ্যাজ প্রমোশন হিসাবে দেখছি না, আমি জাস্ট একটুখানি এক্সপ্লেন করে দিই। কারণ আমাকে একজন জিজ্ঞেস করেছিল, মানে এর মধ্যে মেসেজ করেছে যে আবার সাইকোলজির আবার কোর্সের কি দরকার। তো হ্যাঁ, দরকার নেই জয়েন করারও, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু জিনিসটা কি একটুখানি, হ্যাঁ দিয়েছি তো ভয়েস নোট দিয়েছি, একবার চেক করে নেবেন। ওই ইয়ের গ্রুপে দেওয়া আছে স্ট্র্যাটেজি বাস, হ্যাঁ বলছি অরিজিৎ ইয়ের গ্রুপে আছে, দেখবেন না আমাদের ইন্ট্রাডে এসএল হান্টিং যে গ্রুপে, দেখবেন একটা ভয়েস নোট আমি দিয়েছি 2 মিনিট 2.5 মিনিটের। ওটাকে পিন করেছিলাম বোধহয়, পিন করেছি, হ্যাঁ ওই অডিও সামারি বলে দেওয়া আছে, ঠিক আছে? না পেলে আমি গ্রুপের ক্লাস শেষ হোক আমি আরেকবার ওটাকে ইয়ে করে দিচ্ছি, মানে কি বলে, ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বা আপনাকে আপনি আচ্ছা, ফলো পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ পাঠিয়ে দাও একবার, বা আমি ক্লাস শেষ হলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা আমি দিয়ে ওটা দেওয়া হয়েছে, ওটা নিয়ে শুনে কোনো কোয়েরি থাকলে আমাকে বলবে। এছাড়াও আমাদের যখন আমরা নতুন, ধরো যেমন শুভজিৎ এখানে একটা কোয়েশ্চেন করলো, একটু মিউট মিউট করে নাও চ। তো আমাদের যখন কোনো নতুন, ধরে নাও যেমন সুইং হোক, ফান্ডামেন্টাল হোক, এগুলো আমরা কি নর্মাল জানি, কেননা আমাদের এগুলো কি ইউটিউবে কিছু কিছু জিনিস আমাদের অলরেডি সবাই পড়েই আসি। প্রথমে তো আমরা একটু নিজেদের রিসার্চ সবার থাকে, সবাই পড়াশোনা করেই এসছে যে ফান্ডামেন্টাল কি কি। এবার সাইকোলজি যখন আমি একটা কোর্স নিয়ে এসেছিলাম, তো অনেক সময় অনেকের মনে অনেক রকম ডাউট থাকে। যাদের ট্রাস্ট থাকে তারা মনে করে হ্যাঁ একটা ঠিকঠাক জিনিস, আবার যাদের ধরো নাও একটু মনে হয় না যে এই আবার একটা নতুন একটা কিছু আনা হলো, যে গিমিক, মার্কেট গিমিক। তো এরকম অনেক কিছু থিঙ্কিং মনের মধ্যে থাকে। আমি একটা জেনারেল টার্মস রেকর্ডিং এর মধ্যে যাতে থাকে আমি বলে রাখছি, কেননা ফিউচারে যদি কেউ আমাদের ইন্টারে কোর্সের কোনো রেকর্ডিং শোনে বা এখানে কারো যদি কোনো কোয়ারি থাকে, আমি 5-10 মিনিট একটা ব্রিফ দিচ্ছি, কারণ আমার পক্ষে এখন ইউটিউবে ভিডিও বানানো পসিবল হচ্ছে না ঘরের সিচুয়েশনের জন্য। তো আমি এখানেই জাস্ট 5-7 মিনিটের একটা ব্রিফিং দিচ্ছি, এই 4টের মধ্যে আমরা এন্ড করে জিনিসটাতে ঢুকবো। তো আমরা জাস্ট এখানে কয়েকটা জিনিস ডিসকাস করে নিই যে জিনিসটা কি, কেননা কি নাও না নাও তোমরা নিজেরাও তো প্রিপেয়ার করতে পারো। পয়সা দিয়ে কোনো কোর্স নিতে হবে সবসময় সেরকম তো ব্যাপার নেই। তুমি যদি পয়েন্টসগুলো জানো, তুমি নিজেকেও সেটার জন্য রেডি করতে পারো। তার জন্য একটা আইডিয়া দরকার যে বক্তব্যটা কি, মানে আমি যা সাইকিয়াট্রিস্ট হয়ে যাই যে সাইকোলজি নিয়ে বলছি, ট্রেডিং এর সাইকোলজি বলতে কি বুঝি। তো এখানে আমাদের প্রথম একটা নিউরো সায়েন্স অফ ট্রেডিং যেটা বলা আছে, এটার মানেটা কি? সেটা হলো, দেখো আমরা যখন কাজ করতে বসি মার্কেটে, আমরা সেই কালে যেটা ডিসকাশন করেছিলাম, ডিসক্রিশনারি ট্রেডিং আর নর্মাল ট্রেডিং। তো ডিসক্রিশনারি মানে আমরা কি করি, একটা প্রাইস অ্যাকশন দেখছি, একটা কিছু ফলো করছি, প্রাইস বোঝার চেষ্টা করছি। এই স্ট্র্যাটেজি সেটআপ যেটা বললে সুবিধা, এরপরই আসছি। তো আমাদের যখন কোনো ডিসিশন নিতে হয়, যে কোনো যে কোনো সিচুয়েশনে, ঠিক আছে, সেটা ট্রেডিং বলো বা লাইফেও বলো, আমরা কোনো যখন ডিসিশন নিতে চাইছি, ডিসিশন নেওয়ার চক্করে আমাদের একটা সমস্যা হয় যে ডিসিশন যখন নিই আমরা সব তো ভেবে চিন্তেই নিই। কেউ তো ভুল ডিসিশন নেওয়ার জন্য কাজ করি না। যে ধরে নাও কেরিয়ার বলো, লাইফ পার্টনার বলো, বা যাই বলো, যা সব কিছুতে, পড়াশোনা বলো, কোনো কোর্স নেবো কিনা সেটারও ডিসিশন নেওয়ার সময় আমরা কিছু লজিক বিল্ড করি ব্রেনের মধ্যে, ঠিক আছে? এই লজিক বিল্ডটা করছি কেমন করে? কারণ আমাদের ব্রেনের মধ্যে কিছু নিউরো ট্রান্সমিটার থাকে, তোমরা জানো। সেগুলো থ্রুতেও করছি। আমাদের প্রিভিয়াস সাবকনশিয়াস মাইন্ডে কিছু আমাদের চিন্তাধারা থাকে আগে থেকে, যে যেটার ব্যাপারে আমরা কিছু শুনেছি আগের, যে এইটার ব্যাপারে এই শুনেছি। ধরুন অপশানে প্রচুর লোকের বাড়িঘর বিক্রি হয়েছে আমরা জানি, লং টার্ম ইনভেস্টিংয়ে হয়েছে বলে আমরা জানি না, তো সেজন্য আমাদের মনে হচ্ছে অপশানটা রিস্কি। এবার এই যে আমরা কোনো ইনফরমেশনকে প্রসেস করছি, কোনো ইনফরমেশনকে, যে কোনো ইনফরমেশন, ঠিক আছে, যে এই লোকটা ভালো, এই লোকটা বাজে, বা ধরো না এই যে আমাদের, আমি ইলেকশনের কোনো পার্টির নাম না করে বলছি, এই যে ইলেকশন আসছে, তুমি মাল্টিপল টাইমস বাড়িতে যেটা শুনছো, বন্ধুদের কাছে যেটা শুনছো, কিছুটা হলেও তোমার সাবকনশিয়াসে কিন্তু সেগুলো ফিড হচ্ছে। হয়তো ভিউ চেঞ্জ হচ্ছে না পুরোপুরি, কিন্তু ফিড হচ্ছে। এই ফিডগুলো হওয়ার যে একটা স্টোরেজে তোমার যে ফিড হতে হতে যাচ্ছে, তুমি যে কোনো যখন ডিসিশন নেবে, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও, প্রলয় কোথায় কি লিখে আছে? প্রলয় তো পরে জয়েন করবে, আচ্ছা হ্যাঁ, অসুবিধা নেই, শুভদীপ জয়েন করবে একটু পরে, প্রলয় তো পরে জয়েন করে বললো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো কোনো যখন ডিসিশন নিচ্ছি, আমাদের এই প্রি কনসিভড যে নোশনসগুলো আছে, এগুলো আমাদের ব্রেনের মধ্যে কাজ করবে। এটা ট্রেডিং নয়, ট্রেডিং ভুলে যাও। যে কোনো যে কোনো জিনিসে, তুমি ধরে নাও আহ, বললে পাহাড় ভালো, ঠিক আছে? এবার পাহাড় ভালো বলতে, তুমি ছোটবেলায় হয়তো পাহাড়ে গেছিলে মা বাবার সাথে, হয়তো গেছিলে, তোমার একটা কিছু ভালো মেমোরিজ আছে। এবার যখন সমুদ্রে গেছিলে, হয়তো তুমি এমন বিচে গেছো যেটা হয়তো খুব সো কল্ড নোংরা বিচ, তো সেজন্য তোমার ভালো লাগেনি। এবার সেখানে তুমি যদি হয়তো মালদ্বীপসে যেতে ছোটকালে, হয়তো তোমার বিচ ভালো লাগতো। তো তুমি যখনই যে কোনো একটা ডিসিশন বা কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছ, তার জন্য তোমার সাবকনশিয়াস মাইন্ডে আগে থেকে কোনো কিছু ফিড হয়ে আছে। এবার ট্রেডিং এর সময় কি হয়, ধরুন আমরা স্টকে কাজ করছি, স্টকে কাজ করার পরে অপশনে এলাম, স্টকের প্রফিটটা চলে গেল, অপশনে লস হয়ে গেল। এবার আমাদের মনে হবে কি স্টকটা ভালো ছিল। এবার হতে পারে স্টকে আমি কাজ করছিলাম 2-3 কোয়ান্টিটি দিয়ে,
অপশন আমার বাই ডিফল্ট 65 দিয়েই করতে হলো। এবার যেহেতু 65 দিয়ে করলাম, আমি তো একটা দুটো নিতে পারবো না, তো অটোমেটিক ভোলাটিলিটি অনেক ওপর নিচ হলো, তো আমার মাথায় কি হলো, একটা প্রেশার ক্রিয়েট হলো, আমি তার জন্য লসটা করলাম। তার মানে অ্যাকচুয়ালি স্টকে যে প্রফিট করেছিলাম ওটাও যদি আমি 65 কোয়ান্টিটি নিয়ে করতাম, হয়তো প্রথম থেকে আমার প্রফিট লস হতো, কিন্তু ওখানে হয়তো আমি 1000 2000 টাকা লাগিয়ে রেখেছি, মার্কেট হয়তো 50% ডাউন হয়ে গেছে, 1000 টাকা চলে এসছে, 2000 টাকা স্টক আমি ধরে বসে আছি, আবার যখন ওপরে গেছে আমি প্রফিট বুক করে নিচ্ছি। তার মানে কি পজিশন সাইজিং এর জন্য আমার অ্যাকচুয়ালি প্রফিট লসটা হলো, কিন্তু আমি কি ভাবলাম যে স্টকটা বাজে অপশনটা ভালো, বা অপশনটা ভালো স্টকটা বাজে, এরকম কিছু একটা আমার মানে আগে থেকে প্রিকনসিভ জিনিসপত্র তৈরি হয়। তো এই যে জিনিসগুলো তৈরি হয়, আমাদের উচিত যখন স্পেশালি ডিসক্রিশনারি ট্রেডিং করবো, উইদাউট সেট আপ বা স্ট্র্যাটেজি ছাড়া, আসছে আমি স্ট্র্যাটেজি সেট আপের ডিফারেন্সে, তো আমার ডিসক্রিশনারি কাজ যখন হবে, তখন বেশিরভাগ সময় সাইকোলজির ইম্পর্টেন্সটা হয়। কারণ কি, তুমি একটা ডিসিশন নিলে, এই আমি কালকে দেখালাম না যে 3টে সাপোর্ট 3টে রেজিস্ট্যান্স, ধরে নাও আমি এখানে একটা ট্রেড নিচ্ছি ফর এক্সাম্পল, কিছু একটা র্যান্ডাম আমি সিচুয়েশন ধরে নিচ্ছি, আমি 3 মিনিটের টাইম ফ্রেমে কালকেই দেখিয়েছি একটা, ওই যে ট্রেন্ড লাইন, কেউ এখান দিয়ে ট্রেন্ড লাইন কাটবে, কেউ এই পুরোটাকে ট্রেন্ড লাইন হিসেবে ধরবে, কেউ এখান থেকে ট্রেন্ড লাইন ধরে কাটবে, এখান দিয়ে একটা ট্রেন্ড লাইন কেটে দিল, ঠিক আছে, সে এখন দেখবে ট্রেন্ড লাইনের নিচেই মার্কেট আছে। আবার কেউ ট্রেন্ড লাইন এটা দেখছে এখান থেকে কটা, সে দেখবে ট্রেন লাইনের ব্রেকআউট হয়ে গেছে, কেউ 15 মিনিটে শিফট করে যাবে, সে তারও ভালো করে ট্রেন লাইনের ব্রেকআউট দেখতে পারবে, কিন্তু কেউ আবার বলবে 15 মিনিটে এই ট্রেন লাইনটা তো ব্রেকআউট হয়নি। তো এই যে আমি ডিসক্রিশনারিতে যখনই যাচ্ছি, যখন আমার কোনো রুল নেই, তখন আমার সব থেকে বেশি সাইকোলজির ইম্পর্টেন্সটা আসবে। কারণ আমি একটা ডিসিশন মেক করছি ট্রেড নেওয়ার পরই, ধরুন আমি ট্রেড নিয়ে নিলাম এই ট্রেন লাইনটা দেখে, এই ট্রেন লাইনটা থেকে ট্রেন নিয়ে নিলাম এই ট্রেন লাইনটার ব্রেকআউট হয়েছে বলে, এবার তখনই আমি যখন 15 মিনিটে শিফট করলাম, আমি দেখলাম কি এখানে আরেকটা ট্রেন লাইন আছে, তখন আমার ব্রেন কি বলবে, এ বাবা এই ট্রেন লাইন থেকে তো রেজিস্ট্যান্স দিচ্ছে, তাহলে বেরিয়ে যাই। তাহলে আলটিমেটলি এই ট্রেন লাইন দিয়ে এন্ট্রি নিলাম, এই ট্রেন লাইন দিয়ে এক্সিট করলাম, তো এক্সিট করলাম কখন, যখনই আমার এই ট্রেন লাইনটা ব্রেকআউট দিল, আমি খুশি হয়ে আছি, প্রফিট বাড়ছে বাড়ছে বাড়ছে, এবার হঠাৎ করে দেখছি পড়তে আরম্ভ করছে, আমি টাইম ফ্রেম চেঞ্জ করে 15 মিনিটে গিয়ে দেখলাম এখানে আরেকটা ট্রেন লাইন ছিল, যেটা আমি এন্ট্রির সময় মিস করে গেছি। তাহলে মিস করেছি, তখনই তো আমি এন্ট্রি এক্সিট করবো না, একটা রেড ক্যান্ডেল বানালে হয়তো ওয়েট করবো, ভাববো পুল ব্যাক হয়েছে, তারপর আরেকটা রেড ক্যান্ডেল যখন বানাবে, তখন আমি বলবো আবার ট্রেন্ড লাইনটা তো তাহলে সাকসেসফুল হলো, আমি হয়তো এখানে এসে বেরিয়ে যাবো, তখনই আবার মার্কেট জাম করে যাবে, তখন আমার মনে হবে এবার 15 মিনিট কেন দেখছি, আমাদের তাহলে 3 মিনিটই দেখা উচিত ছিল, এখানে তো রিটেস্ট করলো এটা, তাহলে আমি এখানে আবার এন্ট্রি দেবো, ততক্ষণে দিন শেষ হয়ে যাবে, তুমি হয়তো ওভারনাইট ক্যারি করে নিয়ে চলে যাবে, পরের দিন গ্যাপ ডাউন খুলবে, ওটা দিয়ে লস করে নেবে, তারপর দেখবে গ্যাপ ডাউন রিকভার করে ওপরে চলে গেছে, ওখানে গিয়ে আবার বাই করবে। এই যে আমরা চেস করে থাকি মার্কেটকে, এটার একটাই কারণ, আমরা সাইকোলজির জন্য একটা জিনিস স্টিক করতে পারি না। স্ট্র্যাটেজি তোমরা সবাই শিখছো, শেখার পরে জিনিসগুলো অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে দেখবে মনের মধ্যে একটা ভয় থাকে, যেটা আমারও আছে, আমি এখানে শাহরুখ খান নয় যে আমার ভয় লাগছে না, কিন্তু তুমি ভয়টাকে কন্ট্রোল করার কিছু জিনিস ইউজ করছি আমরা এখানে, কি করে, প্রথমে ভয়ের জন্য আন্ডারস্ট্যান্ডিং আমরা আনছি, যে কেন এই ভয়টা আসছে, কোন নিউরো ট্রান্সমিটারের মানে কি জন্য, এই যে তোমরা জানো কিছু কর্টিজল বা যেরকম স্ট্রেস হরমোন যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমাদের বডিতে রিলিজ হচ্ছে, ঠিক আছে, যখন আমরা এই চাপে থাকি তখন অ্যাড্রেনালিন যে হরমোনটা রিলিজ হচ্ছে, তো এই সমস্ত জিনিসপত্র যে আমাদের রিলিজ হচ্ছে বা চাপ হচ্ছে আমাদের জিনিসপত্র, তো এই সব মানে একটা মানে কি বলবো, এইসব জিনিসপত্র আমাদের কিন্তু কন্টিনিউ হচ্ছে, শুধু ট্রেডিং এর সময় নয়, তোমার কেউ কোনো কিছু ভুলভাল বললো, ঠিক আছে, কেউ কিছু ভুলভাল বললো, তুমি তার ডেপতে গেলে না, ডেপতে না গিয়ে বুঝলে কি ওপর ওপর কথাটা বুঝলে, এবার তোমার এই যে রিয়াকশনটা আসলো, এই রিয়াকশনটা কেন আসছে, কারণ তুমি জানো তোমাকে এই 3 অক্ষর বা 4 অক্ষরের গালাগালিটা দিলে তোমার রিয়াকশনটা এটা হওয়া উচিত, কিন্তু তুমি বাই ডিফল্ট, ধরো কেউ হিন্দি বলে, সেই বাংলা ওয়ার্ডটার মানে জানে না, তাকেই গালাগালিটা দিলে সে মানেটাই জানে না, সে রিয়াক্ট করবে না, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, তোমার ওই ওয়ার্ডটা ব্রেনের মধ্যে ফিড হয়ে আছে, তো তুমি একটা প্যাটার্নে রিয়াকশন দিতে দিতে যাচ্ছ, ট্রেডিংয়েও জিনিসটা সেম হচ্ছে। তো এটা আমরা বুঝলাম কি ইমোশনাল ব্যারিয়ার্স বা নিউরো সায়েন্সের এই পার্টটা আমরা ডিটেলসে ডিসকাশন করবো 3-4টে ক্লাস ধরে। এছাড়াও 3-4টে ক্লাসে আরও কি হবে, বিহেভিয়ারাল বায়াস মানে এই যে আমরা কোনো একটা মার্কেটে দেখবে, তোমরা গুগলে সার্চ করে দেখবে বিহেভিয়ারাল ফাইন্যান্স বলে একটা জিনিস হয়, ঠিক আছে, এটা একটা বিশাল বড় টপিক, যেটা নিয়ে প্রচুর রিসার্চ মানে পেপার টেপারে পাবলিশ হয়েছে, তোমরা যখন মানে যারা যারা থাকবে পেপারগুলো পাবলিশ দেবো তোমাদের, তোমরা পড়তে চাইলে পড়তে পারো, মানে যাদের পড়ার ইচ্ছা আছে। তো বিহেভিয়ারাল ফাইন্যান্স হলো একটা আলাদা ডিপার্টমেন্ট ফাইন্যান্সের, যেখানে মানুষ বিহেভিয়ারের জন্য কীভাবে ডিসিশন নেয়, যেমন আমি তোমাদের বলেওছিলাম, ধরে নাও কেউ জন্মেছে গ্রেট ডিপ্রেশনের সময়, 1929-এর সময়, যেমন আমরা বই জানি, একটা বই তোমাদের শুনেওছো, সবাই শুনেছো, ফান্ডামেন্টাল আমি ডিসক্রাইবও করেছিলাম, ওই ইন্টেলিজেন্ট ইনভেস্টার বেঞ্জামিন গ্রাহাম যে বইটা লিখেছে, তো বেঞ্জামিন গ্রাহাম যেভাবে কে ডিফাইন করেছে, প্রাইস টু আর্নিং, ঠিক আছে, যেহেতু আমি এটা বলেছিলাম ক্লাসে, তারা একটা সময় জন্মেছে যেই সময় সে মোটামুটি জীবনের মোটামুটি 19 না 30 কত বছর যেন ডিপ্রেশনই কাটিয়েছে, গ্রেট ডিপ্রেশন, আমি তোমাদের দেখাচ্ছি, তারাও বেঞ্জামিন গ্রাহামের তোমাদের ইয়েটা দেখাই, এটা কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের বলছি, এইখানে বেঞ্জামিন গ্রাহামের যে বার্থ ইয়ারটা যদি আমরা দেখি, এটা ইন্টেলিজেন্ট ইনভেস্টার বইটা লিখেছে, তো তার বার্থ ইয়ার হলো 1894,
তার মানে সে মোটামুটি ম্যাচুরিটি অ্যাটেন্ড করেছে বলা যায় ইনভেস্টার হিসেবে 25 থেকে 30 ইয়ার্সে, আমাদের যেই এজগুলো সবার চলছে। 30 ইয়ার্স যখন ওর বয়স, তাহলে তখন কত সাল চলছে? 1924। তাহলে 1924 থেকে 1948 সেই সময়টায়, এই যে আমরা যদি বলি গ্রেট ডিপ্রেশন টাইম পিরিয়ড, যদি বলি গ্রেট ডিপ্রেশন বা রিসেশন, গ্রেট ডিপ্রেশন, রিসেশন, আরে ভাই বানান ভুল ভাল, রিসেশন কন্টিনিউড ফর বা এফেক্টেড ইয়ার্স, এফেক্টেড ইয়ার্স বলছি, এফেক্টেড ইয়ার্স। যদি মোটামুটি তোমরা দেখো 1929 সালে আমাদের গ্রেট ডিপ্রেশন হয়, ঠিক আছে, এই যে 1929, সেখান থেকে পড়তে পড়তে মানে মোটামুটি ইম্প্যাক্ট করেছে ইকোনমি 1929 থেকে 1945 সাল অব্দি। তার মানে এই যে 1929 থেকে 1945 সাল, 16 বছর যে ডিপ্রেশন চললো বা মার্কেটে ডাউন টার্ন চললো, তার মানে এর মানুষটার বয়সের কত বয়স চললো সে তখন? 1929-এ তার বয়স কত ছিল? 25 বছর মোটামুটি, 25ই তো হয়, 35 হয় বোধ হয়, রাইট? হ্যাঁ 35 হয়। তাহলে 35 থেকে আরো মোটামুটি 16 বছর, মানে 35 থেকে 51 বছর অবধি ও একটা বিয়ার মার্কেট দেখেছে। তো অটোমেটিক ও যে ইনভেস্টিং এর কথাটা বলে সেটা হলো একটা কনজারভেটিভ প্রিন্সিপাল অনুযায়ী। সে লোয়ার পিতে বাই করা এবং অ্যাকিউমুলেট করা এগুলোর উপর ধ্যান দিচ্ছে, সেটা ভুল কিছু নয়। কিন্তু সে 16 বছর, যে মানুষটা 16 বছর ডাউন মানে ডাউন ট্রেন্ড দেখেছে বা গ্রেট ডিপ্রেশন দেখেছে, লোকের চাকরি নিয়ে দেখেছে, সে মার্কেটকে একভাবে দেখবে, ঠিক আছে? আবার যে হয়তো 2020-এর বুল মার্কেটকে ঢুকেছে, সে আবার মার্কেটকে অন্যভাবে দেখবে। তো এই যে বিহেভিয়ারাল ফাইন্যান্সের জিনিসটা তোমরা চাইলে নিজেরাও পড়তে পারো, যদি আমি এখানে ডিসক্রাইব করবো হিউজ ভাবে, তোমরা পড়তে পারো এটা নিয়ে। এই বিহেভিয়ারাল ফাইন্যান্স নিয়ে হিউজ মানে ডিসকাশন হয়েছে, মানে প্রচুর পাবলিক পাবলিক প্ল্যাটফর্মে প্রচুর স্টাডিজ আছে। তো এই যে ডিসিশন মেকিংটা আমাদের সাইকোলজির ওপর বেস করে হচ্ছে, এর জন্য কিন্তু প্রচুর বড় এফেক্ট আসছে, মানে সেম জিনিস দুজন দুরকম ভাবে ইউজ করবে, ঠিক আছে? এবার এই বিহেভিয়ারাল বায়াস নিয়ে আমরা স্টাডি করবো। আর পিক পারফরমেন্স স্ট্র্যাটেজি কি? এই যে আমরা এত নাটকগুলো হলো, ঠিক আছে, এগুলো তো বুঝলাম, প্রবলেম হয়ে গেল, প্রবলেম তো বুঝে গেছি। তো তোমাদের কিছু শিটস দেওয়া হবে, যে শিটগুলো আমি এখানে খুলেছিলাম, আমি এখন চাইছি না দেখাতে এখানে। এই শিটগুলো যেগুলো 3টে শিট থাকে, এখানে একটা শিট তোমার মনে হবে এটা আবার কি লেখা, এটা তো আমাদের ইনকামটা মানে কবে কবে কোন কোন এসছে। তো 3টে শিট আমাদের কাছে থাকে, যেই শিটগুলোর উপর বেস করে আমরা আমাদের ইনকাম ট্র্যাক করছি। তার মধ্যে আমাদের কত পার্সেন্ট মার্কেটে একটা রিস্ক নেওয়া উচিত, কোন ফিল্ডে কতখানি রিস্ক নেওয়া উচিত, মানে সুইং, স্টক, তারপরে লং টার্ম, তার মধ্যে থেকে কতখানি এসআইপি বেরোচ্ছে, কতখানি স্টকে যাচ্ছে, কতখানি অপশানে যাচ্ছে, কতখানি পজিশনাল অপশানে যাচ্ছে। আমরা একটা হ্যান্ডবুক মতন তৈরি করব, যেটা কিউরেটেড থাকবে এক একজনের ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। মানে যার ধরে নাও 45 বছর বয়স, ফ্যামিলি আছে, রিস্ক কম নিতে চায়, তার একরকম থাকবে। আবার যার 25 বছর বয়স, যার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেই কিন্তু ক্যাপিটাল কম, তার হবে অ্যাগ্রেসিভ। কেননা যার পয়সা কম, আমার বয়সও কম, তার যদি মার্কেটে 10,000 টাকা থেকে 10,000 টাকা যায়ও, তার রিকভার করার সময় আছে। কিন্তু যার 45 বছর বয়স কিন্তু তার 10 লাখ টাকা ক্যাপিটাল, তার 10 লাখ টাকা যদি চলে যায়, তার ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি হয়তো হ্যাম্পার হতে পারে। তো সবার জন্য মার্কেটের সব সেগমেন্ট কিন্তু নয়। সব কিছু বুঝেও একই সেগমেন্টকে বিভিন্নভাবে ইউজ করা যায়। কেউ অপশনকে ডেলি বাইং হিসেবে ইউজ করতে পারে, আবার কেউ অপশনকে ইউজ করতে পারে অ্যাজ পার শুধু হেজিং, পোর্টফোলিও হেজিং। তো এই জিনিসটা মানে পিক পার্সন টু পার্সন ভ্যারি করে। একই স্ট্র্যাটেজি একজনের ইউজ করা উচিত, একজনের ইউজ করা উচিত নয়, এটা হলো একটা ব্যাপার। এইগুলোর যখন ডিসকাশন আমাদের হবে, তো আমাদের এর সাথে সাথে আমি একটু বলে রাখি, আমাদের মোস্ট অফ দ্য ক্লাসেসের পরে 2 থেকে 3টে অডিও বুক দেওয়া হবে, যেটা আমার নিজে রেকর্ড করা নয় বা আগে তোমাদের সাথে শেয়ার করিনি, যেগুলো শেয়ার করি সেটা নয়। অডিও বুকগুলো কিন্তু ডাইভার্স মানে জিনিসপত্র কভার করবে। এটা কেন বলে রাখছি, অনেকের মনে হতে পারে যে এটা কি হচ্ছে, মানে মন্দিরে এসছে নাকি যে এসব কথাবার্তা হচ্ছে, মানে এরকম জিনিসপত্র থাকবে। তো কারোর যদি বাই চান্স, সেটা যে কাউ নাম বলতে পারো, সেটা ইউনিভার্স বলতে পারো, অলমাইটি বলতে পারো, গড বলতে পারো, বা সুপার পাওয়ার বলতে পারো, এইগুলোর উপর বিশ্বাস না থাকে বা একটু হাসি পায়, হ্যাঁ এই আবার কি ফালতু জিনিস, মূর্তি পুজো, মানে মূর্তি আমি বলছি না, কোনোটাই, যে সুপার পাওয়ার বলো, অলমাইটি বলো বা কার্মা বলো, এগুলোর উপর যদি বিলিফ না থাকে, তাহলে কিন্তু এই কোর্সটা জয়েন করার পরে তার একটু বোর লাগতে পারে এবং তার একটু খিল্লি লাগতে পারে। কেননা আমাদের এখানে মেন উদ্দেশ্য শুধু ট্রেডিং নিয়ে নয়, আমাদের উদ্দেশ্য হলো মেন্টাল পিস আনা। মেন্টাল পিস আনলে আমরা ডিসিশনগুলো ঠিক নেব, এবং মেন্টাল পিস যখন আমরা আনতে পারবো, তখন কিন্তু আমাদের ডিসিশনটা ঠিক হবে। মেন্টাল পিস আসবে কি করে? কারণ আমরা তো সবসময় দৌড়াচ্ছি কিছু না কিছুর পিছনে। এবার যখনই আমরা দৌড়বো, আমাদের কিন্তু একটা জিনিস হবেই, তুমি প্রফিট হোক বা লস, তুমি অলওয়েজ পিছনেই থাকবে। তুমি প্রফিট হোক বা লস অলওয়েজ পিছনে থাকবে, কারণ তোমার একদিনে হয়তো 10,000 টাকা প্রফিট হলো, রাইট? 10,000 প্রফিট হলো, 10,000 প্রফিটের পরে তুমি কি দেখবে, যে আমার ভাই 10,000 প্রফিট হয়েছে, 10,000 প্রফিটের পরে আমার একটা মানে মনে হচ্ছে যে আজকে আমি 20,000 টাকা লাগিয়ে একটা পজিশন সাইজিং বানিয়েছি, তার মানে 10,000 প্রফিট হয়েছে 50%। পরের দিনও তাই হয়েছে। তাহলে আমি 40,000 বা 4 লাখ বা 8 লাখ বা 10 লাখ বা 20 লাখ লাগাচ্ছি না কেন? তাহলে যদি প্রফিট হয় তোমার মনে হয় প্রফিট কম হয়েছে। আবার যদি লস হয়,
তখন মনে হবে লসটা যে হলো, লসটা না হলে কি হতো, মানে তোমার ব্রেন অলওয়েজই চাইবে তুমি যেই সিচুয়েশনে আছো তার থেকে একটু বেটার রেজাল্ট। সেটা তোমার যদি এক মাসে 5 লাখ টাকা 5 কোটি টাকা প্রফিট হয়, তোমার মনে হয় 5 কোটি তো হলো, তাহলে আমি যদি আমি ধরো তুমি ধরো 10 লাখ টাকা লোন নিয়ে কাজ করছো, এরকম লোকও আছে 10 লাখ টাকা লোন নিয়ে কাজ করছো, তোমার সেখানে সেই সপ্তাহে মার্কেট হেভি রিকভার করে গেছে, তোমার 10 লাখ টাকাটা বেড়ে 20 লাখ হয়ে গেছে, তুমি আমি 10 লাখ টাকা কেন লোন নিলাম, আমার তো 40 লাখ নিলেই হতো, ও তো দিচ্ছিল, আমি তাহলে আরেকটুখানি বেশি রিস্ক কেন নিলাম না। আবার যদি লস হয় তাহলে তোমার মনে হবে যে লসটা কেন হলো, মানে লসটা কিভাবে রিকভার করবো, লসটা কেন হলো পরে, তোমার লসটা কেন হলো, তুমি কি ভুল করেছো, তুমি এন্ট্রি ভুল করেছো না এক্সিট ভুল করেছো, না হতে পারে তোমার ভুল নেইও, এরকম একটা থিওরি তোমাদের মাথায় আছে আই গেস। আমি বলেছিলাম অপশনের ক্লাসে যে কারোর কারোর হচ্ছে কি, যে একটা ট্রেড নিলাম ভাই, একটা ট্রেড নেওয়ার পরে আমি এখানে একটা জিনিস খুললাম, খুলে এখানে ধরো বাই করলে, ধরো এখানে বাই করলে প্রফিট হলো, তোমার মনে হলো বাহ ট্রেন্ড লাইন কাজ করলো। আচ্ছা যদি তুমি এখানে বাই করতে কোনোভাবে, ধরো নাও এই ট্রেন্ড লাইনটা তুমি এরকম ভাবে ড্র করেছো, তো এইভাবে ড্র করেছো, কারণ মার্কেটে এখানে এই অবধি দেখা যাচ্ছে, তুমি তাহলে এখানে ট্রেড নেবে, তাহলে মার্কেট যেখানে পড়ে গেল, তো তোমার ধরো এখানে এসএল ছিল, হিট হয়ে গেল, এবার তুমি কি ভাবলে ট্রেন্ড লাইন কাজ করে না বা আমার এন্ট্রি ভুল ছিল, কিন্তু এন্ট্রি আবার তো সেই ট্রেন্ড লাইন ওয়াইজ তুমি যদি একটু পরে এন্ট্রি নাও তাহলে তো সেই ট্রেন্ড লাইন ঠিক ছিল, রাইট? তখন তো আবার তুমি এই ট্রেন্ড লাইন দেখছো, এবার হতে পারে তুমি মার্কেটে সে সময় অ্যাভেলেবেল নেই, তুমি বাজারে গেছো, তাই জন্য এই ট্রেন্ড লাইনে তোমার এন্ট্রি হলো না, তুমি এই সময় বাজার থেকে আসলে এই ট্রেন্ড লাইনে তোমার এন্ট্রি হলো, তাহলে তুমি কি বলবে ট্রেন্ড লাইন কাজ করে কি কাজ করে না, এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ করে, এখানে ট্রেড নিলে কাজ করে না, তার মানে তুমি মার্কেটকে কিভাবে দেখছো, কিভাবে অ্যাভেলেবেল থাকছো, সব কিছুর একটা করে রোল আছে, এটা আমরা বুঝছি না, আমাদের শুধু মনে হচ্ছে যে আমাদের লস হলো মানে আমি মার্কেটে কোনো ভুল করলাম, সত্যি কি এই জিনিসটা, এবং এই স্টক মার্কেটের সাথে বাকি বিজনেসকে তুমি কিভাবে ট্যালি করছো, তুমি আমি একটা আমি ধরো না এই সাইকোলজির কথাই বলছি, এক সময় কি হয় আমাদের এই যে আমি ধরো না আমি একটা কোর্সের কথাই বলছি, ধরো না একটা বিজনেস আমি যদি একটা পড়াচ্ছি, আমার তো একটা পয়সা আসছে, নো ডাউট আসছে, তো এই যে আমি কোনো কোর্সের কথা ফুল এনথুজিয়াজম নিয়ে বলছি, এবার আমি জানি একটা 10 জন লোকের মধ্যে হয়তো 3 জন আসবে, কিন্তু আমি কি করছি ফুল এফার্ট দিয়ে করছি এবং জিনিসটাকে কি করছি সাকসেসফুল করার চেষ্টা করছি, কিন্তু ধরো হচ্ছে না। এবার ট্রেডিংয়েও তোমার জিনিসটা কিন্তু সেম হবে, তুমি এন্ট্রি দেখলে, এক্সিট দেখলে, প্রাইস দেখলে, সেটা প্র্যাকটিস করলে, তোমার লস হলো, এবার অন্য বিজনেসে কি হচ্ছে তুমি রিকভার করতে পারবে না, তো অ্যাটলিস্ট আমি তো করতে যাবো না, আমার যদি কোনো স্টুডেন্ট বললো যে আমি করবো না, আমি ওকে আমি জিজ্ঞেস করে নিই একবার, বললো করবো না, আমি কনফার্মেশনটা নিয়ে নিই যে হ্যাঁ কি না, কারণ গ্রুপ ক্রিয়েট হয়, তো বললো না এখন করবো না, তো আমি তাকে বলবো না করো 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 করতেই হবে, কি করছো এটা করলে না তো জীবন শেষ হয়ে গেলো, এরকম তো করবো না, তার মানে কি আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু মার্কেটে গেলে আমাদের কাছে কি, এখানে এসএল হিট হয়েছে আবার গ্রিন দেখে এখানে বাই করবো, এখানে এসএল হিট হয়েছে আবার গ্রিন দেখে বাই করবো, এখানে আবার বাই করবো, এখানে বাই করবো, তো এখানে রিকভার করার তোমার কাছে মার্কেট দেখাচ্ছে সুযোগ আছে, যেখানে অ্যাকচুয়ালি কিন্তু নেই। নর্মাল বিজনেসে তোমার কাছ থেকে একটা কাস্টমার চলে গেল, তুমি তো তাকে আর মেরে ধরে বিক্রি করবে না যে ভাই কিনতেই হবে তোকে বাড়িতে চলে যাবো, এরকম তো হবে না, কিন্তু মার্কেটে তোমার মার্কেট কি বলবে, এই দেখো তুমি এখানে লস করেছো, আমি কিন্তু সবুজ হয়ে আবার ওপরে যাচ্ছি, তুমি কি কিনবে কি কিনবে না, তখন তুমি জানো না পুরো চার্ট তোমার কাছে নেই, তুমি এখান থেকে জানো যে মার্কেট রিকভারি করে দিতে পারে, তো তোমার যে এখানে লস হলো, তারপর যে একটা গ্রিন ক্যান্ডেল বানালো তুমি আবার কিনতে যেতে পারো, তোমার কাছে প্রত্যেক সেকেন্ডে একটা হাতছানি আছে, যে তোমার পয়সা যেটা চলে গেছে তুমি সেটাকে রিকভার করতে পারো, বা যেই পয়সাটা তোমার কাছে এখনো আসেনি, মানে ইনকাম হয়নি, সেটা তুমি আর্ন করতে পারো, সেটা নিফটি বন্ধ হলে আছে কমোডিটি, কমোডিটি বন্ধ হলে আছে আবার ফোরেক্স বা এই বিটকয়েন আছে রাত্রিবেলায়, তো তোমার কাছে 24/7, মানে সারা জীবন তুমি যতদিন বেঁচে আছো, তোমার কাছে একটা ক্লিক, ইউ আর ওয়ান ক্লিক আওয়ে ফ্রম তোমার সব মানে প্রবলেমের সলিউশন, একটা ক্লিক করবে তোমার টাকা ইনকাম হবে, আর টাকা ইনকামই তো জেনারেলি মার্কেটের 99%, 99.99% প্রবলেমের সলিউশন করতে পারে না, তো তোমার কাছে একটা বাটন আছে, তুমি এইটা প্রেস করবে তোমার প্রবলেমের সলিউশন, এবার তুমি সেটা থেকে কি করে বাটন না প্রেস করে বসে থাকবে, এই জিনিসটা কিন্তু তোমার স্ট্র্যাটেজি সেট আপের থেকে অনেক অনেক ওপরের জিনিস, সেজন্য আমি তোমাদের শুরুতে একবার ব্রিফটা দিলাম যে জিনিসটা কি নিয়ে, এবং এখানে তোমাদের পিডিএফ দেওয়া আছে তোমরা চেক করে নিও পরে যে জিনিসগুলো কি আছে কেন আছে, এবং এগুলো হলো বেসিক, এই সব ফোমো টোমো ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, আমি আগেই বলছি, কিন্তু আসল যে জিনিসটা এই জিনিসটা, এটা তো প্রবলেম, এই অবধি প্রবলেম আছে যে কি কি প্রবলেম হয়, কি কি প্রবলেম হয় এটা সবাই বলে যাচ্ছে, কিন্তু সলিউশন কি কি আছে সেই সলিউশন কিন্তু কোথাও আমি অ্যাটলিস্ট পাইনি, এবার কি করে এটা ডেভেলপ করেছি, আমি নিজে তোমাদের থেকে অনেক বেশি ওভার ট্রেডিং করেছি, পার ডে 50-60টা ট্রেডও করেছি এক সময়, সেটা আমি মানে আগেও ডিসকাশন হয়েছে, এগুলো নিয়ে পুরনো হয়ে গেছে, তো সেখান থেকে তোমার একটা ট্রেড পার ডে তুমি আসছো কি করে, যে আমি 1000 টাকায় আমার লাভ আপনি হবে, জার্নাল করতেন? হ্যাঁ জার্নাল করতাম, এবং এইখানে জার্নাল তোমার আগে যে জার্নালগুলো আছে, কেন আমি দেখবে লিখেছি যে জার্নালগুলো তুমি মানে এক জায়গাতে পুড়ে রেখো, ঠিক আছে, মানে
এক জায়গাতে একটা ফোল্ডারে পুট করে দেবো। যদি তুমি যেমন এক্সেলে করছে সুমন, শুভজিৎ আর সুমন, আর তুমি কাগজে করছো, তোমরা এক জায়গাতে এটা পুট করে রেখো। কারণ একটু শুনতে মানে ইয়ে লাগবে যে এই জার্নাল কিন্তু চেঞ্জেস হবে, কারণ এই জার্নালে কোনো ইমোশন বা কিছুর পার্ট এখানে অ্যাড করা নেই, এবং এখানে স্ট্র্যাটেজির ম্যাক্স ড্রডাউন বা কোনো কিছু কিন্তু ফিট করানো নেই। তো ওখানে জার্নাল তোমাদের পুরোপুরি চেঞ্জ হবে। সেখান থেকে একটা রেভিনিউ রেকগনিশন, যেটা অরিত্য হয়তো বুঝবে, কারণ উনি অ্যাকাউন্টসের আই গেস অনেক মানে ওই দিকেরই তো মানে কাজ করেছেন বা শুনেছেন। তো রেভিনিউ রেকগনিশন বলে একটা বিজনেস জিনিস হয়, জানো কিনা জানি না, একটু শর্টে বলি। এটা স্টক মার্কেট রিলেটেডই, মানে এটা তোমাদের শুনলে ফান্ডামেন্টালিও কাজে লেগে যাবে। রেভিনিউ রিকগনিশন মানে হলো, মানে কেউ যদি লং টার্ম ইনভেস্ট করে এটা লাগবে কিন্তু, ঠিক আছে। ধরে নাও তুমি এখানে গিয়ে, আমি এটা একটুখানি এক্সাম্পল দিয়ে বলছি কারণ এটা তোমাদের মানে কাজে লেগে যাবে। তুমি মানে সে কোর্স করো না করো, ফান্ডামেন্টাল শেখো না শেখো, তুমি এমনি কোম্পানি অ্যানালিসিস করতে পেয়ে যাবে। ধরে নাও রিলায়েন্স, রিলায়েন্স ছাড়ো, একটা কোনো ডেলিভারি করে প্রোডাক্ট, কার কথা বলে, ডমস ধরো, ডমস ইন্ডাস্ট্রিজ ধরো, ঠিক আছে। এরা কি করে জানো বোধহয়, বা এই যে রং পেন্সিল এই সেই হাবিজাবি, ওই হাবিজাবি মানে কি, ভালো জিনিস করে, ঠিক আছে। ডমসের দেখেছো তো, ডমসের জিনিস দাঁড়াও দেখিয়ে দিই একটুখানি। ডমসের প্রোডাক্ট কেউ মানে দোকানে ফোকানে গিয়ে দেখো না ডমস, দাঁড়াও, ডমসের প্রোডাক্ট দেখাচ্ছি তোমাদের কি কি জিনিস পাওয়া যায়। এই যে পেন, এই স্কেচ পেন, খাতা বই, এই সমস্ত অনেক কিছুই পাওয়া যায়, ঠিক আছে ডমসের, এই যে ডমস, ঠিক আছে। এইসব জিনিসপত্র পাওয়া যায়। এবারে ডমসের ধরো নাও তুমি কোম্পানি অ্যানালিসিস করতে বলেছো, তো অ্যানালিসিস করতে গিয়ে তোমরা জেনারেলি কি দেখো, এখানে চলে আসো, সেলস দেখো তো। আর এই তো এখান থেকে সেলস ফেলস দেখো তো, এই যে সেলস বাড়ছে, এই যে সেলস বাড়ছে 654, এই সেই হতে হতে দেখো 2231 অব্দি গেছে, আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখানে কি দেখছি ভাই, এখানে সেল বাড়তে বাড়তে গেছে প্রত্যেক ইয়ারে, 654 থেকে বাড়তে বাড়তে 2200 গেছে, রাইট। এবার তুমি একটা জিনিস ভাবো, এই যে সেলস ওরা লিখলো, সেলসটা যে লিখেছে, সেলসটা লিখতে গিয়ে ওরা কি কি কনসিডার করেছে তুমি জানো না। মানে এই যে রেভিনিউ যেটা আসছে, এই রেভিনিউটা যে রেকগনাইজ করেছে, ওর কাছে যে রেভিনিউ এসছে, এটা ও কিভাবে নোট করলো ওর খাতায়, মানে আমি যে হিসাবটা লিখছি, সেই হিসাবটা কিভাবে লিখছি তোমাকে আমি সেটা বলিনি। তার মানে তোমাকে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বুঝতে হচ্ছে। মানে এই যে সেলসটা লিখেছি, হতে তো পারে এরকম যে এই সেলসগুলো ধরো না, এই যে মার্চ 2025, যেটা আগের দিনও যেটা ওদের সাথে ডিসকাস করেছিলাম অ্যাডভান্স ফান্ডামেন্টালে, 1913 কোটি সেল হয়েছে। 1913 CR 2025-এর মার্চে সেল হয়েছে। এবার হতে পারে মার্চের শুরুর সময় এই নাম্বারটা 1537-এর কম ছিল। এবার ওদের তো গ্রোথ দেখাতে হবে শেয়ার হোল্ডারদেরকে, যে সেলস বেড়েছে। তা সেলস বেড়েছে দেখানোর জন্য হতে পারে ওরা লাস্ট কিছু দিনে মানে মার্চ মাসে বেশি করে করে সেলস বাড়িয়ে দিল। কি করে বাড়ালো, হতে পারে ডেলিভারি, কোনো কাস্টমার অর্ডার চায়নি, চ্যানেল স্টাফিং বলে জিনিসটাকে বলেছিলাম আমি ফান্ডামেন্টাল ক্লাসে, চ্যানেল স্টাফিং। সে ইচ্ছে করে করে বিল বানিয়ে বানিয়ে লোকের মানে রিলেটেড পার্টি ট্রানজাকশন, নিজের বাড়ির কিছু লোক বা নিজের আত্মীয়দেরকে জিনিসপত্র তাদের নামে বিল করে দিল। বিল করে যেই মার্চ মাসে এই নাম্বারটা পৌঁছে গেল, ওদের দেখিয়ে দিল গ্রোথ হয়েছে। এপ্রিলের শুরুতে গিয়ে ওগুলো আবার রিটার্ন এসে গেছে, সেটাও দেখিয়ে দিল। ফ্রড তো করলো না, ও দেখিয়ে দিল সেল হয়ে গেছে। তারপর আবার দেখিয়ে দিল পরের বছরে যে মাল রিটার্ন চলে এসছে। তো হয়ে গেল তো এখানে সেলস তো বাড়িয়ে দেখানো হয়ে গেল। তার মানে তোমাকে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল পুরো জানতে হচ্ছে, তাহলে তুমি বুঝবে রেভিনিউ রেকগনিশন কি করে হচ্ছে। এই যে রেভিনিউ যে একটা কোম্পানি রেকগনাইজ করছে, এই রেভিনিউ যে লিখছে 1913, এর পিছনের গল্পটা বুঝতে হবে তো, সেখানে নোটস টু অ্যাকাউন্টস বুঝতে হবে অডিটারের। তো এই যে রেভিনিউ রেকগনিশনের ব্যাপারটা, এই সেম জিনিসটা তুমি যখন স্টক মার্কেটের কাজ করছো, জার্নাল বানাচ্ছ, তোমার ওখানে যে পিএনএল স্টেটমেন্ট তুমি নিজের জন্য বানাচ্ছ ট্র্যাক করার জন্য, ওখানেও তোমার ফলো করা উচিত। যে আমি যে পিএনএল স্টেটমেন্ট বানানো, একটা তো জিরোতে দেখাচ্ছে, গ্রোথে দেখাচ্ছে যে আমার মাসে 10,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 1,00,000 টাকা প্রফিট হয়েছে। এবার আদৌ কি ওটা 1,00,000 প্রফিট হয়েছে? ওর মধ্যে থেকে কতখানি রিস্ক মানবো আমি, কতখানি আমি উইথড্র করলাম, তুমি কি উইথড্র করে বাড়িতে তুলেছো, কতখানি তুমি ইনভেস্ট করেছো, যেই ইনভেস্ট করেছো সেই স্টকগুলো জিরো হওয়ার চান্স কতখানি। এবার যেই স্টকগুলো ইনভেস্ট করেছো সেগুলো কি তুমি অ্যাভারেজিং করবে, এইগুলোর ব্যাকগ্রাউন্ড কি। মানে তুমি তারা পিএনএল দেখলে আমার এই মাসে 50,000 টাকা প্রফিট হয়েছে, পরের মাসে কি তাহলে 50,000 রিস্ক নেবে, নাকি ওর মধ্যে কিছু টাকা তুলে ইনভেস্ট করবে। ইনভেস্ট করলে সেই টাকার মধ্যে কতখানি তোমার রিস্ক ফ্যাক্টর লুকিয়ে আছে, এই প্রত্যেকটা জিনিস কে বলবে। এগুলো কোন কোর্সের পার্ট, কোনো কোর্সের পার্ট নেই। কোনো কোর্স নেই এরকম, কি এটা কি কোর্স বানাবো। এই জন্য সবকিছু আমি সবকিছু খিচুড়ি বানিয়ে সাইকোলজির মধ্যে ঢুকিয়ে রেখেছি, যে এইগুলো তো কোনো কোর্সের পার্টই নয়, না সুইং, না অপশন, না ফান্ডামেন্টাল। কিন্তু এটা তো মানি ম্যানেজমেন্টের বেসিক রুল, যে এই মাসে আমার 40,000 টাকা প্রফিট হলো, এবার আমি কি করবো টাকাটা দিয়ে, রোল খাবো, নাকি না অ্যাকাউন্টেই রেখে দেবো। তাহলে অ্যাকাউন্টে যদি রেখে দিই, আমার 10,000 টাকা অপশন মাইন করে 40,000 হলো, মানে 50,000 হলো, 40,000 প্রফিট হয়, তাহলে কি এবার 50,000 আমি ক্যাপিটাল ইউজ করবো পরের মাস থেকে অপশন বাইংয়ে, তাহলে তো একবারে আমার 5 গুণ হয়ে গেল রিস্ক। তাহলে কি আমি ক্যাপিটাল প্রফিটের টাকাটা কি সরিয়ে ইনভেস্ট করে দেবো, ইনভেস্ট করলে কিসে করবো, স্টকে করবো, সেই স্টকের 50% ক্র্যাশ হওয়ার চান্স কতখানি,
তাহলে কি নিফটি বিজি করবো? নিফটি বিজি রিটার্ন কি আমার আটকে যাবে, নাকি বন্ডে করবো? তো তুমি ক্যাপিটালটাকে কিভাবে ঘোরাচ্ছ, মানি ম্যানেজমেন্ট কি করে করছো? একটা বিজনেসের যেমন এরকম পুরো ফর্দ থাকে, সেলস, অপারেটিং প্রফিট, এই এখানে এতগুলো কলাম থাকে না, কিন্তু আমার কতখানি প্রফিট হলো, তার মধ্যে কতখানি রিস্ক ক্যাপিটাল, কতখানি কি, ওটারই একটা এক্সেল শিট আমি আমারও নিজেরও বানানো থাকে, ঠিক আছে? ট্রেডিং প্ল্যান আমি তোমাদের বানিয়েও রেখেছিলাম, এখানে রিস্ক এগুলো প্রত্যেকটা ফর্মুলা পুট করে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ফর্মুলা পুট করা আছে, আমি তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম এই যেগুলো সব ফর্মুলা পুট, কতখানি আমার ইনকাম এসছে, কতখানি আমার কি এসছে আগের মাসে, সেখান থেকে আমি কতখানি পরের মাসে রিস্ক নেবো, কোন স্ট্র্যাটেজিতে কতখানি, সেগুলো ডিফাইন করা থাকে। এই ডিফিনিশন তুমি যদি না ক্রিয়েট করতে পারো, তুমি সারা জীবন স্ট্রেসই নেবে। তো এইটুকু বলে আমি আজকে আমাদের টপিকে আবার ঢুকি, ঠিক আছে? আশা করি আমি ব্রিফ দিতে পেরেছি যে কি কি জিনিসটা, কারণ অনেকেই বলছে এই কি তুমি কি সাইকিয়াট্রিস্ট নাকি যে সাইকোলজির কোর্স করছো? সাইকোলজির কোর্স মানে সাইকোলজি আলাদা করে করছি না ভাই, যে পয়সাটাকে কিভাবে ম্যানেজ করবো তার যদি আইডিয়া না থাকে, আমি অলওয়েজ ভয় পাবো। মানে স্টক মার্কেটটা ভয় পাওয়ারই জায়গা, অবশ্যই ভয় পাওয়ার জায়গা, কারণ তুমি ভিতরের কিছু জিনিস তো জানোই না, না? মেইনলি আমাদের যখন আমরা পিএনএল বা ক্রিয়েট করছি না, মানে আমাদের নিজেদের পিএনএল ক্রিয়েট করছি, সে কারোর কাছে কোর্স করো না করো, তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবে যে আমি যে প্রফিট অ্যান্ড লস করছি, আসল তো প্রফিট অ্যান্ড লস, তুমি যে প্রফিটটা করলে সেটাকে তুমি কিভাবে ডাইভার্সিফাই করো, তার কোনো আইডিয়া আমাদের যখন থাকবে না, আমাদের অলওয়েজ প্রফিট হতে হতে এরকম করে গ্রাফটা উঠবে, তারপর নামবে। তো প্রফিট হওয়ার জন্য তো এতগুলো কোর্স করা, কিন্তু প্রফিটকে ধরে রাখার জন্য আমি জাস্ট একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। কারো যদি মানে ইচ্ছে হয়, আজকে ডে এন্ডের আগে তোমরা যে পেমেন্ট স্ট্রাকচার আছে 6,000, আর মেন্টারদের জন্য 50% ডিসকাউন্ট ছিল, সেটা তোমরা পে করে বা কনফার্ম করে পরেও পেমেন্ট করতে পারো, 1-2 দিন, বেশি লেট করো না, কনফার্ম করে দিও এটা।